This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। অনির্বাণের চক্রবুহ নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। এক অদ্ভুত চক্রবুহ আমরা কথায় কথায় শুনতাম এর আগে, বিশেষ করে রাজ্যের বিরোধীদের কাছ থেকে, দান খয়রাতির রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা রকমের নানা নামের শ্রী প্রকল্পই ছিল মূলত তাদের লক্ষ্য। তাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল লক্ষ্মীর ভাণ্ডার সহ কন্যাশ্রী, রূপশ্রী এবং নানা কিসিমের এই অনুদান বা ভাতা নির্ভর প্রকল্প দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এ রাজ্যের সার্বিক এবং সামগ্রিক কোনো উন্নয়ন না করেও ভোটদাতাদের মন জিতে নিচ্ছেন, যা নাকি রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যের পক্ষে খুব ভয়ঙ্কর এবং আর্থিক স্বাস্থ্যের জন্য, অর্থাৎ ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নের কোনো সুরাহা দেখা যাচ্ছে না এবং রাজ্যের কোষাগার তার হালও দিনের পর দিন খারাপ হচ্ছে, যা রাজ্যের আর্থিক স্বাস্থ্যের জন্য একেবারে ভালো নয়। কিন্তু সেই বিরোধীরাই যখন আমরা দেখি নিজের নিজের রাজ্যে সুবিধা মতো তাদের মতো করে এমন নানান রকমের উন্নয়নের জন্য, উন্নয়নের নামে দান খয়রাতি বন্টন করেন, আমি তাদের ভাষায় বলছি, কিন্তু আমি একবারের জন্য শ্রী প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া অথবা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া, অন্য রাজ্যে অন্য নামে ঠিক একই রকমের প্রকল্পের আওতায় আসা মানুষজন, তারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী হোক অথবা একেবারে বিধবা পেনশনের আওতায় থাকা বা বয়স্ক মানুষের প্রবীণদের পেনশনের আওতায় থাকা মানুষজনই হন, তাদের কাউকে আমি এই দান খয়রাতি শব্দটা ব্যবহার করে অপমান করতে চাই না। কিন্তু আমি যা বলছি, এই দান খয়রাতি শব্দটা সম্পূর্ণ এ রাজ্যের বিরোধীদের বারবার করে বলা শব্দ। তারাই বলেছিলেন দান খয়রাতি দিয়ে নাকি ভোট কিনছেন মমতা। এখন নিজের নিজের রাজ্যের কাজ বাক্যটা তো শেষ। বিজেপির যে রাজ্যে সে রাজ্যে, কংগ্রেস যে রাজ্যে সে রাজ্যে, অন্যান্য আরও বিরোধী দল, আঞ্চলিক দল, তারা যে রাজ্যে তাদের নিজের নিজের রাজ্যে এমন প্রচুর প্রকল্প চালায়, যাকে তাদের ভাষায় বলা যায় দান খয়রাতি। শুধু চালায় না, ইদানিং করে এমন প্রকল্পের কদর বাড়ছে, ভোটের বাজারে এমন প্রকল্প ঘোষণা করে ভোটে গেলে তার হাতে নাতে ফলও মিলছে। তার প্রমাণ মহারাষ্ট্রের নির্বাচন, এমনকি দেশের রাজধানী দিল্লির বিধানসভার নির্বাচন। তাহলে মমতা দোষটা করলেন কোথায়? আর ঠিক সেখান থেকেই আমার আজকের এই চক্রবুহ থেকে বেরোনোর চেষ্টা, বের করার চেষ্টা। সত্যিই কি দান খয়রাতি, কোটানকোট দান খয়রাতির রাজনীতিতে মানুষের সার্বিক উন্নয়ন, দীর্ঘস্থায়ী উন্নয়নকে আটকে রেখেছেন রাজনৈতিক নেতারা, দলমত নির্বিশেষে? শুভেন্দু অধিকারী সবার শেষ কথায় আসে, যেখান থেকে আজকের বিতর্কের উপস্থাপন। এই সব রাজ্যে সমস্ত কিসিমের সরকারি প্রকল্পের পর এবার রাজ্যের বিরোধী দলনেতার মুখে এ রাজ্যের যাবতীয় সরকারি এই কোটানকোট দান খয়রাতির প্রকল্প কখনো দ্বিগুণ কখনো তিনগুণ করবার প্রতিশ্রুতি, এবং শেষমেশ কালকে এলো রাজ্যের মানুষকে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দেওয়ার প্রতিশ্রুতি, যদি তারা ক্ষমতায় আসে। তাই আমার প্রশ্ন, যদি এটা দান খয়রাতি হয়, তাহলে মমতা, বিজেপি, কংগ্রেস, সব রকমের সব কিসিমের রাজনৈতিক দল এটা করেন কেন? আর যদি এটা দান খয়রাতি না হয়, তাহলে এতদিন ধরে এটাকে দান খয়রাতি বলছেন কেন? যদি সত্যি উন্নয়ন হয়, তাহলে কি উন্নয়নের পরিভাষা, মাপকাঠি সবই বদলে গেছে? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। প্রধানমন্ত্রী সূর্যধর ঘর যোজনাতে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। এই ফ্রি মানে সবটাই কিন্তু বিনামূল্যে নয়, বিনিময় আছে বইকি। ভোটের বিনিময়। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তা আছে প্রায় 1 বছর আগে থেকে। হঠাৎ করে এখন কেন এই প্রকল্পের কথা বলতে হচ্ছে? 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথাই বা মনে করাতে হচ্ছে কেন? সামনে 2026-এর ভোট বলে তাই কি বিরোধী দলনেতার এ কথা বলছেন? প্রধানমন্ত্রী সূর্যধর ঘর যোজনাতে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। বছরখানেক আগেও কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভাতা অনুদান নির্ভর রাজনীতির অভিযোগ করেছে বিরোধীরা। অভিযোগ আর কটাক্ষের সারিতে অদ্ভুতভাবে এক সুর ছিল বাম ও বিজেপির। কিন্তু খেলা ঘুরতে শুরু করেছে মূলত 2024-এর লোকসভা ভোটের সময় থেকে। 2021-এও খয়রাতির কথা উঠেছিল, তবে বাংলার মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী দিয়ে আপন করে নেওয়া মমতাকেই নিজের মেয়ে বলে আপন করে নেন বাংলার মহিলারা।
চূড়ান্ত সাফল্য পায় বাংলার নিজের মেকেই যায় স্লোগান। কিন্তু 2024-এ বাংলায় বিজেপি অপ্রত্যাশিত খারাপ ফল এবং তৃণমূলের চমকপ্রদ সাফল্য এ রাজ্যের সব বিরোধী ঢোক গিলতে বাধ্য হয়েছে। ভাতা অনুদানের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয়কার দেখে তারাও এখন কার্যত মমতারই পথে। মায়েদের, দিদিদের, বোনেদের 1000 নয় 3000 টাকা দেবে বিজেপি। লক্ষ্মী ভাণ্ডারটা কোনো কাউকে কোনো দয়ার দান নয়, এটা সরকারের অনুদান এবং এইটাতে আমাদের সবার অধিকার আছে পাওয়ার। শুধু এ রাজ্যে নয়, দেশ জুড়ে ভাতা অনুদান এখন রাজনীতির নতুন মন্ত্র। ভোটারের মনের গুপ্ত ভাণ্ডার চিটিং ফাঁক হয় এই মন্ত্রে। তা দিল্লি হোক বা কর্ণাটক, মহারাষ্ট্রই হোক বা তেলেঙ্গানা। दिल्ली सरकार के द्वारा गरीब बहनों को दिए जाने वाली 2500 रुपए की राशि को अप्रूव कर दिया गया है दिल्ली कैबिनेट के द्वारा, जो तेलंगाना में हम लागू करके दिखाए और दिल्ली में भी लागू करेंगे कांग्रेस पार्टी। हमने जो लाडली बहना योजना शुरू की थी उसमें पहली किश्त हम लोगों ने कल से देना शुरू कर दिया है। খয়রাতির রাজনীতি নাকি ভোট পেতে রাজকোষে যথেচ্ছা, বিতর্কের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। সর্বোচ্চ আদালতেরও পর্যবেক্ষণ, এভাবে খয়রাতির রাজনীতি দেশে পরজীবী শ্রেণীর জন্ম দিচ্ছে, মানুষ কর্মবিমুখ হচ্ছেন। সেই মামলা এখনো বিচারাধীন। বিচার শেষে যদি রায় হয় খয়রাতি বন্ধ করার, মাথার ছাদ, পেটের ভাত, হাতের কাজ এসব ভুলে গত এক দশকে কার্যত নগদে ভোট কেনার মতো স্রেফ খয়রাতির রাজনীতি করে আসা দলগুলো সেদিন ভোট ব্যাংকের লকার খুলতে পারবেন তো? বিতর্ক শুরু। আর শুরুতে আমি স্পষ্ট করি, আমার প্রশ্নের তালিকায়, প্রশ্নের সামনে কিন্তু সব দল, কেউ একা নন, সবাই গত এক দশক ধরে সব দল এই তথাকথিত দান খয়রাতির রাজনীতির রাস্তায় নিয়ে চলেছেন। স্পষ্ট করতে হবে আজকে, চক্রব্যূহ থেকে বের করতে হবে আমাদেরকে এবং নিজেদেরকেও, তাদেরকেও। তারা স্পষ্ট করে বলবেন দান খয়রাতিটাই রাজনীতি, নাকি রাজনীতির ভাষা বদলে গিয়েছে, অর্থনৈতিক উন্নয়ন আর সম্ভব নয় বলে, অন্তত তার কোনো গ্যারেন্টি নেই বলে আপাতত দান খয়রাতি ভরসা। আমার আজকের প্রথম প্রশ্ন, প্রথম বিতর্কে 26-এর আগে শুভেন্দুর মুখে ফ্রি বিদ্যুৎ, তৃণমূল দিলে খয়রাতি, বিজেপি দিলে উন্নয়ন। এটা কিন্তু বদলে নিন, শুধু রাজ্যে রাজ্যে আলাদা করে নিন। কোথাও বিজেপি দিলে খয়রাতি, তৃণমূল দিলে উন্নয়ন, কোথাও তৃণমূল দিলে খয়রাতি, কংগ্রেস দিলে উন্নয়ন, কোথাও কংগ্রেস দিলে খয়রাতি, বিজেপি দিলে উন্নয়ন। রাজ্য বদলে যায়, ভাষ্যটা এক থাকে। আমার সঙ্গে উপস্থিত অতিথিরা, আমার একেবারে ডান দিক থেকে সোজাসুজি রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। আমার সঙ্গে রয়েছেন রাজর্ষি লাহিড়ী, বিজেপি মুখপাত্র, রয়েছেন শুভম বন্দ্যোপাধ্যায়, সিপিআই নেতা, এবং আমার সঙ্গে রয়েছেন প্রদীপ চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। আজকে শুরু করবো রাজর্ষি আপনাদের কাছ থেকে। এই 1 বছর, 2 বছর, 3 বছর আগেও লক্ষ্মীর ভাণ্ডারকে কার্যত কটাক্ষ করে বলা আপনাদের কথাগুলো এভাবে যে গিলতে হচ্ছে, কারণটা কি? 1 নম্বর কথা হচ্ছে অনির্বাণদা, সামাজিক উন্নয়ন প্রকল্প এবং দান খয়রাতির রাজনীতি দুটোর মধ্যে তফাৎ আছে। 500 টাকা দিয়ে ভোট কেনা এবং প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায়, যেটা ন্যাশনাল পোর্টালটা এই মুহূর্তে TV9 বাংলার যে কোনো দর্শক খুলে দেখুন, তাতে পরিষ্কারভাবে যেদিন প্রকল্প ঘোষণা হয়েছিল সেদিনকেই বলা হয়েছিল 300 ইউনিটস 1 কোটি ভারতবর্ষের মানুষকে প্রত্যেক বছর দেওয়া হবে। কবে ঘোষণা হয়েছিল রাজর্ষি? 2024-এর বাজেট প্রস্তাবে। একদম 2025 সালের মার্চ মাসে এসে বলার কি দরকার পড়লো? 26 সাল সামনে বলে 1 বছর প্রকল্প আমরা জানাবো না কেন মানুষকে? এবং যেখানে দাঁড়িয়ে একটা উইভারকে, একটা তাঁতি যে পাওয়ারলুম যাদের কাছে মাথার উপর একটা বাল্ব জ্বলে, ঠিক সেই ইলেকট্রিসিটি, সেটার টাকাটাও তাঁতিকে দিতে হয়। এবং একটা তাঁতি, আমি তো ঘুরি, একটা সাধারণ একটা সুতির যে কাপড় বনে তাতে 300 টাকা মজুরি পায় না, যে কাপড়টা 1200 টাকা 2000 সেচের বিদ্যুতের জন্য একই ফর্মুলায় যাবেন। আমরা তো দারিদ্র সীমার নিচে যারা আছে তাদেরকে দেওয়া, তাদের জন্যই তো বলছি, যাবেন একই ফর্মুলায়। দারিদ্র ভারতের অনেক রাজ্যে বিপিএল তালিকায় থাকা মানুষজন সেচের বিদ্যুতের জন্য নিখরচায় বিদ্যুৎ পান। সীমার নিচে ইউনিটের তফাৎ আছে, কোথাও 25, কোথাও 50 ইউনিট, কিন্তু পান। একদম। বাংলায় দেবেন। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাটা কি? অল্টারনেটিভ এনার্জিকে দেওয়া। যে ট্র্যাডিশনাল যে এনার্জি আছে, কয়লা থেকে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে
যেটা আমরা সিএসসি বা ডাব্লিউবিসি। আপনি প্রধানমন্ত্রীর কথা বলছেন বারবার, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য আপনাদেরকে শোনাই। নরেন্দ্র মোদী যে বক্তব্যে रेवड़ी पॉलिटिक्स কথা বলেছিলেন, रेवड़ी राजनीति, শুনুন আপনারা। आजकल हमारे देश में मुफ्त की रेवड़ी बांटकर वोट बटोरने का कल्चर लाने की भरसक कोशिश हो रही है। ये रेवड़ी कल्चर देश के विकास के लिए बहुत घातक है। रेवड़ी कल्चर को देश की राजनीति से हटाना है। আমার একটা ছোট্ট প্রশ্ন বিশ্লেষক হিসেবে, বাকি দুজন রাজনীতি করেন তাদের মতো করে বলবেন। প্রদীপ চট্টোপাধ্যায়, আপনার কাছে আমার প্রশ্ন, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা এবং 14ই মার্চ চালু করে দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে দিল্লিতে মহিলাদের জন্য সরকারের দেওয়া, রেখা গুপ্ত নিজে বলেছে যে প্রকল্প, সেটাকে রেউড়ি বলবো কি বলবো না? রেউড়ি বলতে হবে, তার কারণ যখন পুরনো আপ সরকারের বিরোধিতা করা হয়েছিল তখন তো এগুলো সবকটাই বিরোধিতা করা হয়েছে, এবং যখন আপ সরকার বলল যে আপনারা বিজেপিকে বিশ্বাস করবেন না, তখন অমিত শাহকেও বলতে হলো যে আমরা সরকারে এলে এগুলো সব থাকবে। সব থেকে দুর্ভাগ্যের জিনিস এবং যেখান থেকে ক্ষয়রাতিটাও আমরা দেখতে পাই সেটা হচ্ছে যখন উন্নয়নমূলক পরিকল্পনা করা হয় বাজেটের সঙ্গে তার কতটা সহাবস্থান আছে। আপনি রাজকোষকে শূন্য করে যদি এই ধরনের ফ্রিতে সব জিনিস দেন এবং তার সঙ্গে দুর্নীতিও জড়িত হয় তাহলে অনেক সময় এটাকে ক্ষয়রাতি বলা যায়। আপনি দিল্লি সরকারের উদাহরণ দিলেন, তারা কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে যে আপ সরকার যে রাজকোষে ঘাটতি রেখে গেছে তার জন্য কিন্তু ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়বে। তো ফলে আজকে আপনি যখন এই কথাগুলো বলছেন, বিশেষ করে আপনার যে টপিক, সেখানে আমি বলতে পারি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কি বললেন তার থেকেও বড় কথা সেই কথায় দিল্লির নেতারা শিলমোহর দেবেন কিনা, এবং তারপরে তিনি সেটাকে অশ্বত্থম হতইতি গজ, উনি কি শেষে আস্তে করে বলেছিলেন শুধু হিন্দুদের জন্য? এটা লাখ টাকার প্রশ্ন, কিন্তু আমি আপাতত তার মধ্যে যাচ্ছি। আমি আপাতত সামগ্রিকভাবে আজকের যে বিষয় সেই বিষয়ের মধ্যে থাকছি, এবং আমি আসবো নিশ্চিতভাবে জবাব দেওয়ার সুযোগ পাবেন রাজস্বী। কিন্তু আমি আজকের বিষয়ে যখন আসছি আরও বেশি করে, তখন আমার মনে হয়েছে যখন বিদ্যুতের কথাই এলো, তখন বিদ্যুৎ তো সত্যি শুভেন্দু অধিকারী একা ফ্রি দেবেন এমনটা তো বলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিন্তু সার্বিকভাবে সবার জন্য নয়। আমি সত্যিই জানি না যারা কোটি কোটি টাকা বাজেটে দুর্গাপুজো করেন তাদের বিদ্যুতের খরচ 75% ছাড় দিয়ে কার কি লাভ হয়। ক্ষতি কিছু হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন। কি হয় ক্ষতি জানাবো, তার আগে ছাড়ের পরিমাণটা আপনাদের শোনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বিদ্যুতের ছাড় আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো। ফায়ার ব্রিগেডও টাকা নেয় না, অ্যাডভার্টাইজমেন্টেও টাকা লাগে না, টিএমসিকেও টাকা নিতে হয় না, কেউ কোনো টাকা নেয় না, নেয় না এই অবধি ঠিক আছে। এত বড় উৎসব, যত মানুষকে সহায়তা করা যায়, যত মানুষকে উপার্জনের দিকে ঠেলে দেওয়া যায় টাকা না নিয়ে, কিন্তু বিদ্যুতের বিলটা মুকুব কেন, কার বিনিময়ে আসে সেটা অনেকের অভিযোগ, অনেকের অভিজ্ঞতা। মণিশঙ্কর বাবু আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, পুজোর কয়েক মাস আগে থেকে নাকি বিদ্যুতের বিল বাড়তে শুরু করে গৃহস্থের বাড়িতে। কেউ কেউ বলেন, আমি জানি না কোনো ভিত্তি আছে কিনা, যে এই 75% মুকুব নাকি ওভাবে তুলে নেওয়া হয়, জানি না। কিন্তু একটা জিনিস জানি, যা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলেছেন, কি সেটা, এমন দান খয়রাতির দিকে গেলে কোথায় টান পড়ে। দেখুন কোথায় টান পড়ে। পক্ষে যদি এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অত টাকা গভর্নমেন্টের নেই। এমনি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথা থেকে জোগাড় করবো সব ঠিক নেই, এখন আর নতুন করে কিছু চাইবে না। তাহলে মণিশঙ্কর বাবু, ব্রিজ সম্ভব নয়, বড় বড় পরিকাঠামোমূলক উন্নয়ন সম্ভব নয়, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, তাহলে আর্থিক স্বাস্থ্যের অভিযোগটা সত্যি ক্ষয়রাতিতে যায়, নষ্ট হয় না। এই যে প্রথম যখন এই যে ফ্রি প্রকল্পগুলো হচ্ছিল তখন দেখবেন নানা রকম মিমস চারিদিকে, মানে টোন্টিং করে কথাবার্তা, এইসব ফ্রি নিয়ে প্রত্যেকটা পার্টি, বিশেষ করে বিজেপি, এরা কিন্তু বলতো। এবং কোনো কোনো জায়গায় যদি বিতর্ক হয় এই নিয়ে, কোনো কোনো জায়গায় দেখবেন সবটাই যে সত্যি সত্যি এটা 100% ভালো একটা দেশের বা রাজ্যের পক্ষে সেটাও নয়। কিন্তু আমি যেটুকু বুঝি, কিন্তু সোসাইটির ডিমান্ড যেটা করে সেটাকে তো আপনাকে ফুলফিল করতে হবে। ধরুন আমি যখন ল পড়েছি তখন সাইবার ক্রাইম ছিল না, সাবজেক্টই ছিল না, আজকে কিন্তু সাইবার ক্রাইমটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যখন উপলব্ধি করেছেন যে সারা ভারতবর্ষের যে চিত্রটা চাকরির ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে,
সেইখানে দাঁড়িয়ে মানুষকে তো বাঁচতে হবে। তাহলে মানুষকে যদি বাঁচতে হয়, ইমিডিয়েট একটা যদি কিছু করতে হয়, তাহলে এরকম ধরনের কিছু আর্থিক সহায়তা দিতে হবে। ফলে সেটা সোসাইটির ডিমান্ডের উপর সেটা হয়েছিল। আজকে শুভেন্দু অধিকারী এরা একবারও বলছে না যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার না হোক, অন্নপূর্ণা ভাণ্ডার, বিদ্যুৎ এগুলো ফ্রি দেবো, তার সঙ্গে কলকারখানা করব বা চাকরির ব্যবস্থাও করব, সেগুলো কিন্তু বলছে না। ফলে মানুষের কাছে একটা ক্লিয়ার হয়ে গেছে যে মমতা ব্যানার্জিকে তাচ্ছিল্য করতো এইসব ফ্রি প্রকল্প নিয়ে, যেগুলো বিনা পয়সায় দেওয়া হয়, সেইগুলোই কিন্তু শুভেন্দু অধিকারী রিপিট করছে। নতুন কিছু আসবে বলে তাদের কাছে নেই। তাহলে যদি সেইটাই যদি দিতে হয়, সেই টাকাটা মমতা ব্যানার্জিকে দিন, উনি 1000 থেকে 3000 টাকা দিয়ে দেবে। রাজস্বী হাত তুলছেন। আমি অনেক ধন্যবাদ দেব মণিশঙ্কর দাকে এটা প্রকাশ্যে লাইভ টেলিভিশনে এটা স্বীকার করার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো কলকারখানায় তৈরি করতে পারেননি। এবার শুভেন্দু অধিকারী আনবেন কিনা, বিজেপি ক্ষমতায় আসার পরে তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে মহারাষ্ট্র। আপনি একটু আগে মহারাষ্ট্রের কথা বললেন, 80,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল ক্যাবিনেট অলরেডি এখানে গো হেড করেছে। তার প্রমাণ হচ্ছে উত্তরপ্রদেশের মতন একটা রাজ্য যেখানে নাকি শুধু মারামারি কাটাকাটি হতো, সেখানে স্যামসাং, অ্যাপলের মতন ইন্ডাস্ট্রি আসছে, টেসলা আসছে, যে সমস্ত বিদেশি গ্লোবাল সার্ভিস সেন্টারের ব্যবসাগুলো চায়না থেকে উঠে যাচ্ছে, সেগুলো ডিস্ট্রিবিউশন আসছে ভারতবর্ষ। এগুলো তো হবে, আরো উন্নতি হবে। এই তর্কটা আমি থাকবো, তারা তো গুজরাটের উন্নতি চায়। বেশ, আমি এই তর্কটা থাকবো। আমি বুঝতে চাই উত্তরপ্রদেশের কথা বলছি, না রাজস্বী এবং মনীষা এই তর্কটা আমি থাকবো। আমিও বুঝতে চাই এটা সাময়িক একটা সহায়তা মানুষের জন্য, যা সামাজিকভাবে দেওয়া উচিত, এটা সরকারের কর্তব্য, একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে যারা যেখানে রাষ্ট্রের কিছু কর্তব্য থাকে, নাকি এটাকেই রাজনৈতিক দলগুলো দীর্ঘস্থায়ী পরিকল্পনার অঙ্গ করে নিচ্ছে অন্তত ভোটে জেতার জন্য। তার আগে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই। বিদ্যুতের ছাড় আচ্ছা শুভেন্দু অধিকারীকে একদম আলটাপকা বলে দিলেন সারা ভারতে কোথাও নেই, না তা নয়, কোথায় কোথায় আছে, কিভাবে আছে দেখুন। কর্ণাটক এখন কংগ্রেস শাসিত রাজ্য, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি। দিল্লি আপ ছেড়ে গিয়েছে, বিজেপি এসছে, আপনারা শুনেছেন। এই 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়ার জন্য ইউনিট প্রতি বিদ্যুতের দাম, মানে 201 ইউনিট থেকে 1 ইউনিট খরচা করলে আপনি যে বিদ্যুতের দাম এখন দিতেন সেটা এবার বাড়তে চলেছে। তার মানে ওই ফ্রির বোঝা কারুর না কারুর কাঁধে চাপবে, যিনি ফ্রি পাচ্ছেন তার কাঁধেও চাপতে পারে অন্য পথে, ঘুরপথে। জম্মু কাশ্মীর অন্তোদয় পরিবারগুলোর জন্য 200 ইউনিট ফ্রি, ঝাড়খণ্ডে 150, রাজস্থানে 100, পশ্চিমবঙ্গে 3 মাসে 75 ইউনিট পর্যন্ত ফ্রি দেওয়া হয়। আমি শুভমের কাছে আসবো। শুভম বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে আমার প্রশ্ন, আমি ঠিক এই প্রশ্নটা নিয়ে আসতে চাইছি। যদি ধরে নিই যে পিছিয়ে পড়া মানুষের জন্য, একদম পিছিয়ে থাকা মানুষের জন্য এটা দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে, সবাই দলমত নির্বিশেষে দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেও যদি বাকিরা শিখে থাকেন তাতেও কোনো ক্ষতি নেই, কেউ কাউকে দেখে শিখুন, কিন্তু ভালোটা শিখুন। তাহলে একটা জিনিসের ডিমান্ড থাকে, সেটা হচ্ছে পিছিয়ে পড়েছেন বলে দিচ্ছি, তার মানে তো সারা জীবন পিছিয়ে রেখে দেবো না, তার মানে নিশ্চয়ই সেই মানুষগুলোকে পিছিয়ে থাকা অবস্থা থেকে বের করে নিয়ে আসা হবে। গত 1 দশকে ভারতবর্ষে দারিদ্র দূরীকরণ কতটা হয়েছে, তাতে কি এটা প্রমাণ হচ্ছে যে প্রত্যেক বছর প্রত্যেক দিন আমরা আমাদের যতজন মানুষ এই প্রকল্পগুলোর আওতায় আসেন তার সংখ্যা কমছে বা বাড়ছে? আমি তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পরিসংখ্যান রাজ্যের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা শুরুতে যত লোক পেতেন এখন প্রায় গোটা রাজ্যের মানুষই পান। প্রথম কথা হচ্ছে যে বিষয়ের ওপর আলোচনা করাটাই অপ্রাসঙ্গিক বলে মনে হয় সেটা হচ্ছে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি। কারণ কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার সময় বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি আমরা দেখেছি, 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢোকার প্রতিশ্রুতি আমরা দেখেছি, এবং তারপরে যেটা বিজেপি করেছিল সেই নোটবন্দির আলটিমেট রেজাল্ট আমরা দেখেছি। নরেন্দ্র মোদীর সব থেকে কাছের লোক যারা, সেই নীরব মোদী, মেহুল চোস্কিরা কয়েক হাজার কোটি টাকা কালো টাকা নিয়ে পালিয়ে গেছিল। আমাদের দেশের গরিব মানুষ, সাধারণ মানুষের কোনো উন্নতি বা কোনো লাভ তাতে হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে, এই বিদ্যুৎ বিলের ক্ষেত্রে একটা বিজেপি সর্বভারতীয় দল, সুতরাং সেই সর্বভারতীয় দলের তার মানুষের প্রতি তার লক্ষ্যটা কী বা তার পলিটিক্যাল স্ট্যান্ডটা কি সেটা তো বোঝা যায়। সে যখন 2022 সালে বিদ্যুৎ বিল অ্যামেন্ডমেন্ট যে বিলটা এনেছিল, সেই সময় আপনাদের মনে থাকবে যে কৃষি বিল আনার পরেই যখন বিদ্যুৎ বিলটা আনা হয়েছিল তখন দেশের সমস্ত কৃষক সংগঠন তার বিরোধিতা করেছিল। এবং আরেকটা জিনিস আপনাদের মনে থাকবে, সেটা হচ্ছে গত বছর থেকে সূর্য ঘর মুফত বিজলি যোজনা বলে নরেন্দ্র মোদী একটা
প্রকল্প এনেছিলেন, এবং এটাও হতে পারে যে এই শুভেন্দু অধিকারী হয়তো সেই প্রকল্পের কথা ধরে এই কথাটা বলছেন, হতেই পারে। তার সেই নরেন্দ্র মোদীর যে সূর্যঘর প্রকল্প যোজনা, তাতে অ্যাকচুয়ালি কি হয়েছিল, তাতে উনি বলেছিলেন যে সোলার প্যানেল লাগাবার কথা। এবার পাকা বাড়ির ছাদে একটা সোলার প্যানেল লাগাতে যে ধরনের বাড়ির স্ট্রাকচার দরকার, সেটা আমাদের দেশের কত শতাংশ মানুষের আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি বলেছিলেন যে 3 কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ 3 কিলোওয়াট ঘন্টা যে বিদ্যুৎ যেটা সাফিসিয়েন্ট দিতে পারে, এবং সেটার জন্য যে টাকা খরচ প্রয়োজন সেটা হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা একজন মানুষ, সেটা যদি সেই রকম সাফিসিয়েন্ট বিদ্যুৎ উৎপাদনকারী যদি সোলার প্যানেল লাগাতে চায়, বসাতে পারে, তাহলে 2 লক্ষ টাকা খরচা। তার মধ্যে সরকার বলেছিল পাঠাবে ব্যাংক অ্যাকাউন্টে 78,000 টাকা, তাহলে বাকি 1,22,000 টাকাটা কোত্থেকে আসবে? তার মানে আলটিমেটলি যে ওই সোলার প্যানেল লাগাতে চাইবে তাকে প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি নিজে থেকে খরচা করতে হবে। সেটাই বা আমাদের দেশের কত শতাংশ মানুষ পান? এবং আরেকটা কথা এটার সাথে বলে দিই, আপনার মনে থাকবে উনি বলেছিলেন যে লাগাবে সে কিন্তু প্রয়োজনে সেই বিদ্যুৎটা অন্য মানুষকে বিক্রিও করতে পারবে। তার মানে এরকম কিন্তু হওয়ার সুযোগ থাকছে না যে কেউ বিনা পয়সায় বিদ্যুৎটা পাচ্ছে, যে লাগাচ্ছে তাকেও 1.5 লক্ষ টাকার কাছাকাছি টাকা দিয়ে লাগাতে হচ্ছে, আর বাকি যে সাধারণ মানুষ তারা যদি তার থেকে নিতেও চায় তাকেও টাকা দিয়ে কিনতে হবে। একটা ছোট্ট কথা, ছোট্ট কথা, সত্যি কি ফ্রিতে কিছু হয় নাকি এক পকেট দিয়ে ঢুকিয়ে রাজনীতির ব্যক্তিরা, প্রশাসনিক কর্তারা অন্য পকেট দিয়ে পার করে না? কোনটা কথা হচ্ছে কমিউনিস্ট যা বলছিলেন, না কমিউনিস্ট পার্টি তার গোয়েবলস প্রপাগান্ডার যে চক্রব্যূহ আছে তার থেকে শূন্য হতেও মহাশূন্য থেকে ওই গোয়েবলস প্রপাগান্ডা থেকে আর বেরোতে পারছে না। মিথ্যাচার ছাড়া কমিউনিস্ট পার্টি আর কিছু নেই। 1 নম্বর কথা হচ্ছে মেহুল চোকসি, বিজয় মালিয়াদেরকে ইউপিএ সরকার টাকাটা কেন দিয়েছিল এটা আজ অব্দি কোনোদিন বলতে পারলো না। যে ইউপিএ কমিউনিস্ট পার্টিরা ছিল তারা নরেন্দ্র মোদীর নাকি ভালো বন্ধু হলো। আরে টাকাটা তো তোমরা দিলে ভাই, সেই টাকাটা তোমরা কেন দিলে? এবং যখন গেল তখনও তো তোমাদেরই ছিল, তো তাহলে বা তোমরা আটকালে না কেন? 1 নম্বর খয়রাতি। সন্দীপ পাত্র পরিষ্কারভাবে দাঁড়িয়ে বলেছেন 17 কোটির চাকরি অলরেডি দেওয়া হয়ে গেছে উইথ ডেটা। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন সন্দীপ পাত্র গত পরশু দিনকে, হয়তো উনি শোনেননি সে জিনিসটা, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন মোদী সরকার কত টাকার করেছে সেটা উনি হয়তো শোনেননি। যাই হোক, এবার আমি আসি প্লিজ সংক্ষেপে, একদম সংক্ষেপে। বিদ্যুতের কথা যেটা উনি বলছেন, শুধু বিদ্যুৎ না, আমি সার্বিকভাবে খয়রাতির কথা বলছি। কাল যদি সুপ্রিম কোর্টের এই চালু মামলাটা শেষ হয় এবং কোর্ট বলে খয়রাতি করা যাবে না, কারোর জন্য বন্ধ। এবার আসি, তুমি যেটা বললে যেটা কি রাজনীতি না এটা খয়রাতি। 500 টাকা হাতে, দেখো অনির্বাণ দা, একদিকে রাজনৈতিক দল পলিটিক্স করছে, তার সাথে দাঁড়িয়ে বিজেপি করলে ডোল নয় না, আমি তোমাকে বলছি তো সেটা। তুমি ধরে নাও উত্তরপ্রদেশে বা মহারাষ্ট্রে বিজেপি ডোল পলিটিক্স করছে, তুমি তার সাথে সাথে বলো মমতা ব্যানার্জিও করছেন এ রাজ্যে, মমতা ব্যানার্জি তার সাথে সাথে ওই যে অন্তর্দয় যেটা তুমি দেখালে যে শেষের মানুষটাকে আর্থিক উন্নতি করানোর জন্য তো এই ডোল পলিটিক্সটা, তার সাথে সাথে কটা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসছে, কটা ইন্ডাস্ট্রি উত্তরপ্রদেশে আসছে, কটা মহারাষ্ট্রে। আমার প্রশ্নটা আসলে অন্য, আমার প্রশ্নটা আসলে ঠিক এখানেই। রাজস্বী যেটা বলছেন, আমি জানি না রাজস্বী এড়ানোর জন্য বলছেন না ধরা পড়ার জন্য বলছেন, কিন্তু প্রশ্নটা এখানেই সব রাজনৈতিক দলের সব রাজনৈতিক নেতাদের কাছ থেকে, এর পিছনে আসলে আদর্শটা কি? আদর্শটাকে এই আপনার পকেটে কিছু ক্যাশ টাকা ঢুকিয়ে দেবো, ক্যাশ টাকা ঢুকিয়ে দিলে রাখা যায়। আচ্ছা, রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা নির্বাচনের সময় কিরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন জানিয়ে আজও রীতিমতো হাসাহাসি চলে সেই প্রতিশ্রুতি। महिलाओं के बैंक अकाउंट में भाई और बहनों जुलाई में देखेंगे 8,500 रुपए, अगस्त में 8,500, सितंबर, अक्टूबर, नवंबर, दिसंबर खटाखट 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 8,500। আমার তো কেমন যেন মনে হয় প্রদীপবাবু এই খাটাখাটটা আসলে ভোটের বাটন টেপার শব্দ। একেবারেই তাই। দেখুন, আসলে কোনো রাজনৈতিক দলরা যারা শাসন ক্ষমতায় আছে বা বিরোধীরা জেতার জন্য নিশ্চিত হতে পারছে না, ফলে সেই জন্য যে উপায়ই হোক, এবং এখন হচ্ছে গিয়ে মানুষকে ফ্রি দিলে মানুষের একটুখানি দৈনন্দিন খরচাটা তো সাময়িকভাবে লাঘব হয়, তাই মানুষকে এই আরেকটা জিনিস কি হয় না, রাজনৈতিক দলগুলোর কাছে ছেলের চাকরি, মাথার ছাদ, মেয়ের বিয়ের ব্যবস্থা, অথবা আমার নিজের চাকরির ক্ষেত্রে মাইনেটা কেন বাড়ে না, যদিও সাংসদদের বেড়ে যায় 5 বছর অন্তর অন্তর, এই প্রশ্নগুলো এতটাই জ্বলন্ত আসে না। না, তার প্রকাশ কিন্তু আমরা নির্বাচনী ফলাফলে দেখতে পাই। এই যে মোদী সরকার এত ফ্রি দিয়েছে, তো অনেক ফ্রি দিয়েছে, 2024-এর রেজাল্টে কি হলো, তারা কমে গেল। আসলে মানুষ কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে পরিষেবা পাচ্ছে কিনা, একদম নির্দ্বিধায় পরিষেবা পাচ্ছে কিনা, সেখানে রাজনীতি ঢুকছে কিনা, এইটা কিন্তু একটু দেখে নেয়। একটা কথা আমার স্পষ্টভাবে মনে হয়েছে এতক্ষণ এই বিতর্কের পর, ফ্রির সত্যি কোনো শেষ নেই। নাহলে দেখুন
যারা একসময় এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরোধিতা করতেন, তারা আজ এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করবার জন্য রাজনৈতিকভাবে তারা 1000-এর জায়গায় 3000 টাকা বা 2500 টাকা দেবো বলছেন, দলমত নির্বিশেষে। যদি তাই হয় তাহলে একদিন এই 2.5 বা 3টা কেউ 4 করবার প্রতিশ্রুতি দিয়ে কেউ ক্ষমতায় আসতে চাইবেন? সত্যি কি ফ্রি শেষ হবে? আমরা কেন এমন দিনের আশা করি না? কেন নেতারা এমন দিনের স্বপ্ন দেখান না যেদিন 2.5, 3, 4 নয় 6000 টাকা বা 10,000 টাকা একজন মহিলা, বাড়ির একজন মেয়ে, একটি মেয়ে রোজগার করে বাড়িতে নিয়ে আসতে পারবে, সরকারের কাছ থেকে অনুদান হিসেবে নয়? সেই বাঁচাটাই তো সম্মানের। নাকি সম্মানের বাঁচা বাঁচতে দিতে চান না রাজনীতিবিদরা, আর তাই বারবার ভোটের বদলে অনুদান দিয়ে যান? অনির্বাণের চক্রব্যূহ এখানেই শেষ করছি। প্রথম বিতর্ক। আর দ্বিতীয় বিতর্ক নিয়ে ফিরে আসবো, যেখানে বিচারপতিদের বেহিসেবি টাকা উদ্ধার হচ্ছে। সেখানে সত্যিই কি বিচারপতির বিচার করার মতো যথেষ্ট আইন আছে এদেশে? দ্বিতীয় বিতর্কটা শুরু করব যে ঘটনা নিয়ে। সেই ঘটনাটা আপনারা এতক্ষণে বা এত দিনে সবাই জেনে গিয়েছেন। ঘটনাটা কি? দিল্লি হাইকোর্টের একজন বিচারপতি, তিনি তার বাড়িতে সে সময় ছিলেন না। বাড়িতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুর্ভাগ্যজনকভাবে, এবং সেই সময় দমকল কর্মীরা আসেন স্বাভাবিক নিয়মেই আগুন নেভানোর জন্য। আগুন নেভাতে গিয়ে ঘরের বিভিন্ন অংশে তারা থরে থরে টাকা দেখতে পান। আগুনে টাকা পুড়ে গিয়েছে, পোড়া টাকা। কিন্তু মজার জিনিস দেখুন, যা সাধারণভাবে আমরা খুব দুর্নীতিগ্রস্ত আর্থিক অপরাধীদের ক্ষেত্রে দেখি, কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে দেখি। যেমন আপনারা জানেন, খুব ভালোভাবে রিলেট করতে পারবেন শুনলেই, 51 কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের এক বান্ধবীর ফ্ল্যাট থেকে। কিন্তু সেই টাকা কার, আজ পর্যন্ত তার মালিকানা স্বীকার করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলছেন আমার টাকা নয়। মানুষ বিপদে পড়লে এমনটা করে থাকে। গ্রিসে আপনারা দেখেছেন, দেশটা লাটে ওঠার পর, শ্রীলঙ্কার ক্ষেত্রে দেউলিয়া হওয়ার পর রাস্তাঘাটে বড় বড় গাড়ি, লাক্সারি বিলাসবহুল গাড়ি, এমনকি বাড়িতে পোষা জীবজন্তু পর্যন্ত, রেয়ার স্পিসিস, রাস্তাঘাটে লোকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তার কারণ মালিকানা কেউ রাখতে চায় না এমন সম্পত্তির যার হিসেব দিতে পারবে না। ঠিক সেরকম দশা যশবন্ত বর্মা, এই বিচারপতির। তার বাড়িতে আগুনে পোড়া টাকা, তিনি বলছেন আমি তো জানি না কোথা থেকে এলো। তার পরিবার বলছেন আমরা জানি না কোথা থেকে এলো। টাকা কি তবে কেউ রেখে গেল? থরে থরে। স্বাভাবিকভাবেই গোটা দেশ জুড়ে প্রশ্ন উঠেছে। স্পষ্ট যে দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে, যে গন্ধ শুধু আগুন থেকে নয়, আগুনের ধোঁয়া থেকে নয়, বিচারপতি এবং তার পরিবারের আচরণ থেকেও মিলছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অন্য কেউ হলে কি হতো? দিল্লি হাইকোর্ট থেকে প্রথমে তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হলো, তারপরে ব্যাপক বিক্ষোভ শুরু হলো। তারা বলেন এটা কি ডাম্পিং গ্রাউন্ড, জঞ্জালের স্তূপ, অন্য জায়গায় খারাপ কাজ করলে এই হাইকোর্টে চলে আসবে। সেই বদলি রদ করা হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানানো হয়েছে যে বদলির সঙ্গে এই দুর্নীতির অভিযোগে কোনো সম্পর্ক ছিল না। তাহলে দুর্নীতির অভিযোগের বিচারটা কি হবে, তদন্ত কি হবে? 3 জন বিচারপতিকে নিয়ে একটি তদন্ত কমিটি তৈরি হয়েছে, তারা বিচার করবেন। আর প্রশ্ন ঠিক এখানেই, আচ্ছা যদি পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ধরুন কলকাতা পুলিশের বিরুদ্ধে, তখন কি কলকাতা পুলিশের তৈরি করা তদন্ত কমিটি বিচার করে? করে না, সিবিআই আসে। যদি আপনার বিরুদ্ধে অভিযোগ ওঠে আপনার অফিসে, আপনি যে অফিসে যে ডিপার্টমেন্টে কাজ করেন, সেই অফিসে সেই ডিপার্টমেন্টের লোকেরা বিচার করে, তদন্ত করে? করে না। তার কারণ সেটা নিরপেক্ষ হওয়ার চান্স নেই বা থাকে না বললেই চলে। তাহলে বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবেন 3 জন বিচারপতির কমিটি, নিরপেক্ষ হবে তো? যে বিচারপতিরা বারবার তদন্ত নিরপেক্ষ করার কথা বলেন, তারা নিজেরা বা নিজেদের কেউ অভিযুক্ত হলে এমন রাস্তায় হাঁটেন কেন? আমি 3 জন আইনজীবী এবং তার মধ্যে একজন প্রথিতযশা বিচারপতি, তাদের বক্তব্য চেয়েছিলাম এই বিষয়ে। কে কি বললেন আসুন শুনে নিই। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বা দেশের, হয়তো তিনি বলতে পারেন এই বিচারপতিকে রিজাইন করতে। তা যদি তিনি শোনেন তো একরকম, যদি তিনি না শোনেন তাহলে তিনি একটা এফআইআর রুজু করতে পুলিশকে নির্দেশ দিতে পারেন। সেক্ষেত্রে এই বিচারপতি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের আওতায়, ফৌজদারি আইনের আওতায় পড়বেন। জাজেস এনকোয়ারি অ্যাক্ট একটা আছে, সেখানে তদন্ত করে যদি এটা সারবত্তা থাকে তাহলে প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারের কাছে বলতে পারেন যে এনার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রসিডিং শুরু করুন। কোয়েশ্চেন হচ্ছে জাস্টিস ভার্মাকে জাস্টিস দিলেন না সুপ্রিম কোর্ট, ওরা আগের থেকে গিলটি ফাইট করে দিল। আগে তুমি ডিসাইড করে নিলে, কলেজিয়াম করে দিলে 9:30টার মধ্যে সকালবেলা, কিসের এত তাড়া ছিল? তুমি তো ক্যাশ পাওনি, তুমি কি কিছু পোড়া টাকা পেয়েছো?
It can be planted also. আর্টিকেল 217 প্রসিডিওর ড্রন আপ করবে এবং তারপরে আপার হাউস, লোয়ার হাউস এবং আপার হাউসে ইমপিচমেন্ট প্রসিডিং হবে। আইন তো it's very clear. Chief Justice of India has taken a note of the matter. We have to wait and watch. বহুদিনের বর্ষিয়ান প্রথিতযশা আইনজীবী মিলনবাবু যা বললেন, আমি তার মধ্যে কোথাও না, মাফ করবেন মিলনবাবু যদি আপনি শুনতে থাকেন এই সময় বা পরেও যদি শোনেন, আমি কোথাও রাজনৈতিক নেতাদের মতো একটা হতাশা পেলাম। আরে কিছুই হলো না, এখনই আমাকে আগে থেকে অভিযুক্ত বলে দাগিয়ে দিল, এসব তো তাঁরা বলে থাকেন। তখন কি কোর্ট এত লিনিয়েন্ট হন, আদালত এত সহজে ছেড়ে দেন? দিনের পর দিন হেফাজত সিবিআই বা ইডির আমরা দেখিনি। মণিশঙ্কর বাবু, মানে মিলনদা যে কথাগুলো বললো তার মধ্যে মানে অন্যভাবে ইন্টারপ্রিট করলে কিছুটা ঠিক। মানে আমি বলছি যে অনেক সময় দেখা যায় যে যেমন আরজি করের ঘটনা, আপনি যদি আজকে সঞ্জয় যদি ছাড়াও পেয়ে যায় তাহলে এটা কি দাঁড়াবে যে সে খুন হয়নি বা রেপ হয়নি? তা তো দাঁড়াবে না। টেকনিক্যালি কিছু সমস্যার জন্য অনেক সময় অনেকে অ্যাকুইটেল হয়ে যায়। উনি যেটা বলতে চাইছেন যে আগের থেকেই যদি কাকে দোষী সাব্যস্ত করে দিই আমি, তাহলে তার যে বিচারের প্রক্রিয়াটা তো পড়ে রইলো, সেটা তো কিছু থাকলোই না। কিন্তু টেকনিক্যালি বিচারপতি যেভাবে অভিযুক্ত হয়েছেন তাতে তদন্ত যেভাবে করা হচ্ছে, বিচার প্রক্রিয়া কোন পথে এগোবে আমি জানি না। তদন্তের পর যদি আদৌ সেটা হয়, সেটা কি আর 5 জন নাগরিক অভিযুক্ত হলে যেমন হয় তেমনটা হচ্ছে না? সেটা তো টেকনিক্যালি প্রসিডিউরটা তো অনেক একদমই আলাদা। মানে যেমন না না কেন আলাদা, সেটা তো পার্লামেন্ট বা কনস্টিটিউশন যা করে তার বাইরে তো যেতে পারবে না। পরিবর্তন প্রয়োজন বলছে একজন, ধরুন একজন রাজ্যপাল, সে প্রকাশ্যে একটা খুন করবে, তার বিরুদ্ধে অ্যারেস্ট হবে না? আইন তো নেই, তাহলে সেটা করা প্রয়োজন, তো একদমই প্রয়োজন। সেই নিয়েই বলছি, যখন এগুলো হয়েছিল, কনস্টিটিউশন যখন হয়েছিল বা আইনগুলো হয়েছিল, তখন মানুষের একরকম চিন্তাধারা ছিল, মানুষ বিচার ব্যবস্থার উপর একদম 100% কনসেন্ট্রেট করতে বিশ্বাস করত। যত দিন যাচ্ছে, যত অপরাধের সংখ্যা বাড়ছে, তত এগুলো তো চেঞ্জ হওয়া উচিত। এই নিয়ে তো আমরা বলছিলাম যে রাজ্যপাল, রাষ্ট্রপতি, এগুলোর প্রয়োজনটা কি? যাদের কোনো ক্ষমতা নেই, শুধু দায়িত্ব আছে। রাজনৈতিক ভাবে এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে আমি জানাবো। এই বিচারপতির বাড়িতে যে বেহিসেবি টাকা, সেক্ষেত্রে বিচারপতির বিচার করতে গেলে যথেষ্ট আইন আছে কি, পদ্ধতি আছে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম সুকান্ত মজুমদার আজকে একপ্রস্ত হয়ে গেছে এই নিয়ে, শুনেনি। মানুষ দেখুক না, মানুষ দেখুক যাদের হাতে বিচার ব্যবস্থা রাশ রয়েছে, তাদের হাতে, তাদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে বিচার ব্যবস্থা কি করুন অবস্থা। সুপ্রিম কোর্ট কমিটি করে দিয়েছে, এখানে তো সরকারের কোনো বিষয় নেই। সুপ্রিম কোর্ট কমিটি তৈরি করে দিয়েছে, সেই কমিটি তদন্ত করে সিদ্ধান্ত নেয়। সুকান্তবাবু বলছেন সরকারের কোনো বিষয় নয়, কিন্তু এতটাই সহজ কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো রাজনৈতিক নেতা, যিনি নিজেও অভিযুক্ত হয়ে রয়েছেন, যার চার্জশিটে নাম আসে, তার নাম কি না পর্যন্ত বোঝা যায় না, কিন্তু চর্চা চলে দিনের পর দিন, তার কারণ সিবিআই লেখে না তার বাবার নাম কি, ঠিকানা কি, ইত্যাদি ইত্যাদি। তার তোলা প্রশ্ন সত্যি কি কোনো ভ্যালিডিটি নেই? শুধুমাত্র এই কারণে যে একজন বিচারপতি অভিযুক্ত হয়েছেন। শামীম আহমেদ আইনজীবী আমার সঙ্গে যুক্ত হয়েছেন সরাসরি। আমি শামীম আহমেদের কাছে জিজ্ঞাসা করব, আর 5 জন মানুষের জন্য, এমনকি দেশের রাজনীতিকদের জন্য যা ঠিক যা ভুল, সেটা কি বিচারপতিদের ক্ষেত্রে পাল্টে যায়? দেখুন, এটা আমাদের যখন আমরা আইন পড়ি তখন এই ম্যাক্সিমটা পড়ি যে নো ওয়ান ক্যান বি এ জাজ অফ হিজ ওন কজ। ফলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কেউ নিজের বিচারক হতে পারেন না। এখন এই ক্ষেত্রে যদি জাজের অপসারণ চাই, তার পদ্ধতি আইনে বলে দেওয়া আছে, তাকে ইমপিচমেন্ট করতে হবে থ্রু পার্লামেন্ট। এখন যেটা হচ্ছে যে কেন এই অধিকার তাদেরকে দেওয়া আছে, কারণ এরা যখন জাজ হিসেবে বিচার করতে বসে তখন ক্ষমতার বিরুদ্ধে রায় দেয়। ফলে তাদের যদি ইমিউনিটি না দেয়া হয়, তাহলে যখনই কোনো ক্ষমতার বিরুদ্ধে রায় দেবে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। একটু থামাচ্ছি শামীম আহমেদ, আপনাকে একটু থামাচ্ছি আপনাকে। আমি জাস্ট একটা জিনিস দেখি আপনার কাছে ফেরত আসছি, একটা তথ্য, একটা ফ্যাক্ট দেখি ফেরত আসছি। কর্ণাটক সম্প্রতি তোলপাড় হয়েছে হানি ট্র্যাপ বিতর্কে। হানি ট্র্যাপটা কি জিনিস না, মহিলাদের দিয়ে প্রলুব্ধ করে ফাঁদে ফেলা। সেই বিতর্কে মূলত রাজনীতিকরা জড়িয়েছেন। কিন্তু এখানে একটি কথা, সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, সেখানে প্রশ্ন করা হয়েছে ওই মামলাতেও ওই হানি ট্র্যাপে তো বিচারকরাও রয়েছেন, শুধু মন্ত্রী বিধায়ক সহ 48 জন নন, ওই মন্ত্রী বিধায়ক সহ 48 জনের মধ্যে বিচারকও রয়েছে। কর্ণাটকের মন্ত্রী KN রাজান্নার অভিযোগের প্রেক্ষিতে এটা সামনে এসছে। আর সেখানেই শামীম আহমেদ, আপনার কাছে আমার প্রশ্ন, বিচারপতি কারো রোষে পড়বেন কি? বিচারপতি ক্ষমতার বিরুদ্ধে রায় দেবেন কি? তিনি যদি নিজেই, এখানে হানি ট্র্যাপের কথা উঠছে,
কিন্তু তিনি যদি নিজেই কোনো দুর্নীতিতে ট্র্যাপড হয়ে গিয়ে থাকেন, তিনি কি করে বিচার করবেন? না, তিনি নিশ্চয়ই সেই মামলার বিচার করবেন না, এবং সেইখানে যদি কোনো এই ধরনের অপরাধমূলক কাজ হয়ে থাকে তার বিরুদ্ধে যে এফআইআর হওয়া সেটা হবে, সেটা আরেকটা প্রসিডিওর। কিন্তু আমি যে প্রোটেকশনের কথা বলছিলাম সেই প্রোটেকশনের প্রয়োজনীয়তার কথাও বলছিলাম। এখন একজন বিচারপতি, এই যে বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দীর্ঘদিন ধরে উঠছে, এটা নতুন কোনো ঘটনা নয়। আজকে আপনারা কিছু টাকার অঙ্ক দিয়ে দেখাচ্ছেন, কিন্তু সবসময় টাকার অঙ্কেই বিচার হয় না, ঠিক। কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই যে বিচারপতিকে যে ইমিউনিটি দেওয়া হয়েছে, সেই ইমিউনিটির তারা সঠিক প্রয়োগ করছে কিনা, সঠিক প্রয়োগ করছেন কিনা, সব সময় টাকার অঙ্কে সমস্যাটা দাঁড়ায়, বিচার হয় না। ঠিক কথাই, একদম ঠিক কথা। আমি আপনার এই কথা সূত্র ধরে একই সঙ্গে যে বিষয়টা আসে, আমার সময় একদম সংক্ষেপ, শামীম আহমেদ, আমাকে সরতেই হচ্ছে আপনার কাছ থেকে। রাজস্ব আইন এখানে আমার প্রশ্ন, বিচারপতিরা কখনো পদত্যাগ করে, আমি অভিজিৎ গাঙ্গুলির কথা এসেছি, আমি নাম করেই বলছি, কখনো কার্যকাল শেষ হওয়ার পরে তারা রাজ্যসভার সাংসদ হচ্ছেন, কেউ রাজ্যপাল হয়ে যাচ্ছেন। আমার খুব স্পষ্ট প্রশ্ন, এই কোনোটা হতেই বাধা নেই, কিন্তু অন্য সমস্ত প্রফেশনের ক্ষেত্রে এরকম ক্ষেত্রে কুলিং অফ পিরিয়ড থাকে, দেশের অ্যাকাউন্টেন্ট জেনারেলের ক্ষেত্রে থাকে, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের মতো সার্ভিসে থাকে, বিচারপতিদের জন্য থাকার প্রয়োজন নেই? সেটা তো পার্লামেন্টে বিচার করতে হবে, সেটা তার জন্য আপনারা কি প্রস্তাব আনতে হবে। প্রত্যেকটা জিনিস আশা দরকার কি একটা যে দিকে আস্তে আস্তে করে সমাজ যাচ্ছে, তাদের সমাজের আনা উচিত বলেই মনে হয়। আনা উচিত বলেই মনে হয়। মণিশঙ্কর বাবু, আমি বলছি যে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এই তিনটাকে তো আমরা একটা পিলার ভাবি ডেমোক্রেসিতে। এই যে কথা বললেন না যে অভিজিৎ গাঙ্গুলি চলে গেল, কুলিং পিরিয়ডটা নেই বলে, না, তিনি চেয়ারে বসে কিন্তু ডিক্লেয়ার করেছেন আজকে আমি মিটিং করব, পার্টিতে যাব, জজের চেয়ারে বসে করেছিলেন। মানে ভারতবর্ষের ইতিহাসে আমি বলছি আমরা ছিলাম সেখানে, আমি বলছি দেখুন, আমি বলছি অলরেডি দিয়ে দিয়েছে জজশ্রী, ডিমনিটাইজেশনের সময়, ডিমনিটাইজেশন যখন হয়েছিল কারো কাছে কিছু টাকা ছিল না, মানে করোনার সময় কিন্তু সবাই আমরা অসহায় ছিলাম। আমি বলছি এমন কিছু জিনিস থাকে যেখানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সবারই জন্য কিন্তু কিছু কিছু জিনিস করা থাকে। জুডিশিয়ারিটা যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু আমি আপনি কেউই বাঁচবো না, বিজেপি, তৃণমূল। আমার সময় এখানে শেষ, আমাকে শেষ করতে হবে। আমি একটা কথা বলে শেষ করব, একটা খবর দিয়ে শেষ করব। এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন একবারে নতুন পাওয়া খবর, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তারা দাবি করেছেন যে যশবন্ত বর্মাকে ইমপিচ করতে হবে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আমি মণিশঙ্কর বাবুর কথা শেষ অংশটা নিয়েই বলবো যে একমাত্র আস্থা টিকে রয়েছে এখনো পর্যন্ত যে ব্যবস্থার উপর, তার নাম বিচার ব্যবস্থা। সেখান থেকেও যদি আস্থা টলে যায় তবে কিন্তু গণতন্ত্রের ভয়ঙ্কর দুর্দিন। সেদিন কিন্তু এদেশের রাস্তাতেও যদি মানুষ আইন হাতে তুলে নিয়ে রাস্তায় নামতে চায়, তখন সত্যিই তাদেরকে আটকানোর মতো কাউকে খুঁজে পাওয়া যাবে কি? যাবে না। ঠিক সেই কারণেই আমার বক্তব্য যে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হয় এমন কোনো দূরত্ব পর্যন্ত এমন কোনো কিছুকে এগোতে দেবেন না। সংশ্লিষ্ট সবার কাছে আবেদন, বিচারপতি ওই আর 5 জনের মতো দুর্নীতিতে যুক্ত হতে পারেন, অভিযুক্ত হতে পারেন, আবার অকারণেও অভিযুক্ত হতে পারেন, কিন্তু তার তদন্ত এবং বিচারের জন্য একটি নিরপেক্ষ ব্যবস্থা প্রয়োজন। নিজের বিচার নিজে করা নয়। অনির্বাণের চক্রবুহর দ্বিতীয় বিতর্ক এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন TV9 বাংলায়।